ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার ক্লাস অফ বায়ো লার্নিং ইউটিউব চ্যানেল। তোমাদের ক্লাস 12-এর যে টপিকটা আমি আলোচনা করছিলাম বা রাদার আমরা আলোচনা করছিলাম যে টপিকটা নিয়ে, সেটা হচ্ছে জীববৈচিত্র্য এবং তার সংরক্ষণ, যেটা ছিল চ্যাপ্টার নাম্বার তোমাদের 15, 15 নম্বর চ্যাপ্টার ছিল। তো সেখান থেকে আমরা গত দিনের ক্লাসে বা তার আগের ক্লাসে জীববৈচিত্র্য কীভাবে সংরক্ষিত হবে বা এক্সিটু সংরক্ষণ, ইনসিটু সংরক্ষণ, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। তার পরের ক্লাসে মানে গত দিনের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বন্যপ্রাণী, তার গুরুত্ব কী, বন্যপ্রাণী কীভাবে সংরক্ষণ করব, ইত্যাদি ইত্যাদি এইসব বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসে আমি আলোচনা করব একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে তোমার যে যে প্রাণীগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে বা যে প্রাণীগুলো বিপন্ন, তো তাদের সংরক্ষণের জন্য কি ব্যবস্থা নেওয়া উচিত বা তাদেরকে কিভাবে সংরক্ষণ করা যেতে পারে বা তাদের তথ্য আমরা কোথা থেকে পেতে পারি, এই সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে আমি আজকে তোমাদের আলোচনা করব বা বিভিন্ন কিছু ইনফরমেশন আমি তোমাদের দেবো। তো সেই জায়গাগুলো নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে। তো যেটা আমাদের আজকে আলোচনার বিষয় আছে, দেখো সেটা বলছে কি এনলিস্টিং অফ দ্য এন্ডেঞ্জার স্পিসিস বা বিপন্ন প্রজাতির অন্তর্ভুক্তিকরণ। তো বিপন্ন প্রজাতি অন্তর্ভুক্তিকরণ বলতে, বিপন্ন প্রজাতি বলতে আমরা কি বুঝি বা এন্ডেঞ্জার স্পিসিস কোনগুলোকে বলা হয় সেটা আগে আমাদের জেনে নিলে বেটার হবে। তো বিপন্ন প্রজাতি বলতে নামের মধ্যেই দেখুন একটা আমরা উত্তর পেয়ে যাচ্ছি। তাহলে যে সকল উদ্ভিদ বা প্রাণী যাদের সংখ্যাটা কি অনেকটাই কমে গেছে এবং এদের যদি আমরা সংরক্ষণ না করি এখনো পর্যন্ত, তো তাদের আমরা কি আর হয়তো পৃথিবীতে দেখতে পারবো না বা পৃথিবীতে তাদের অস্তিত্ব থাকবে না। তো সেই জন্যই সেই প্রজাতিগুলোকে বলা হচ্ছে কি যারা বিপদগ্রস্ত বা বিপদের সম্মুখীন, তাদের আমাদের সংরক্ষণের প্রয়োজন আছে। সেই সব প্রাণীগুলোকেই আমরা বলবো কি বিপন্ন প্রজাতি। তো আমরা প্রথমে সংজ্ঞাটা দেখে নিই। সংজ্ঞাটা দেখে নেওয়ার পর তাদের কিভাবে এনলিস্ট করা হচ্ছে বা তাদের কিভাবে ব্যবস্থা বা সংরক্ষণের জন্য কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে বা তাদের তথ্য কোথায় লিখে রাখা হয়, মেনলি এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো সেই জায়গাগুলো আমরা দেখবো বা কোন কোন সংস্থায় এই সমস্ত বিপন্ন প্রজাতিগুলোকে চিহ্নিত করেন বা তোমার তাদের সংরক্ষণের ব্যবস্থা করেন বা তাদের তথ্য আমাদের সামনে উপস্থাপন করেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আগে আমরা দেখে নেবো এন্ডেঞ্জার স্পিসিস বা বিপন্ন প্রজাতির সংজ্ঞাটা। চলো আমরা সংজ্ঞাটা দেখে নেব। তাহলে দেখো সংজ্ঞাটা প্রথমে দেখে নাও, যে বলছে কি প্রতিকূল অবস্থার দরুন কোনো প্রজাতির ক্ষেত্রে যখন চরম বিপন্ন হওয়ার সম্ভাবনা দেখা যায় এবং ভবিষ্যতে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা দেখা যায়, তাদের বিপন্ন প্রজাতি বলে। উদাহরণের মধ্যে বলছে নীলগিরি হনুমান, রেড পান্ডা, একশৃঙ্গ গন্ডার, তুষার চিতা, এরকম অনেক উদাহরণ আছে বা অনেক উদাহরণ তোমরা পাবে। তাহলে এক কথায় যদি আমরা এন্ডেঞ্জার বা বিপন্ন প্রজাতি বলি, তাহলে বিপন্ন সেই সকল প্রজাতি যাদের সংখ্যাটা দ্রুত হ্রাস পাচ্ছে, সেইভাবে যতটা পরিমাণে জীব মারা যাচ্ছে ঠিক তত পরিমাণে জীব উৎপন্ন হচ্ছে না, মানে এখানে মৃত্যু হারটা বেশি এবং জন্ম হারটা কম। সো তাদের আগামী ভবিষ্যতে যদি সংখ্যাটা এইভাবে কমতে থাকে, একটা সময় তারা কি হবে, একটা সময় প্রায় রেয়ার হয়ে যাবে এবং রেয়ার হতে হতে একটা সময় তাদের আর কোনো অস্তিত্বই থাকবে না, যাদের আমাদের ছবিতে শুধুমাত্র দেখতে হবে, কিন্তু তাদের আমরা সামনাসামনি বা বন্য পরিবেশে দেখার কোনো আমাদের সুযোগ আমাদের হাতে থাকবে না। তখন সেই প্রজাতিগুলোকে বলবো আমরা বিপন্ন প্রজাতি। শুধু এই রকম বিপন্ন প্রজাতি নয়, বিপন্ন প্রজাতি ছাড়াও আরও অনেক প্রজাতি আছে, বিলুপ্ত প্রায়, হ্যাঁ, তারপর হচ্ছে বন্য পরিবেশে বিলুপ্ত, বিপদগ্রস্ত, এরকম অনেক প্রজাতি আছে। তো তাদেরকে কিভাবে বা তাদের তথ্যগুলো কিভাবে উপস্থাপন করা হচ্ছে সাধারণ মানুষের কাছে বা সাধারণের কাছে, সেই সম্পর্কিত বিষয়ে বা যারা এই বন্যপ্রাণী সম্পর্কিত বিভিন্ন প্রাণীদের নিয়ে বা তাদের তথ্য নিয়ে আলোচনা করেন, সেটা একটা সংস্থা আছে যার নাম তোমরা অনেকেই জানো, সেটা হচ্ছে IUCN। তাহলে এই সংস্থাটার নাম কি? এই সংস্থাটার নাম হচ্ছে IUCN। IUCN এর পুরো নাম হচ্ছে, এর পুরো নামটা দেখো, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। ইন্টারন্যাশনাল ইউনিয়ন, তাহলে IUCN সংস্থাটির পুরো নাম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। তাহলে এই সংস্থাটা IUCN বিভিন্ন বিপদগ্রস্ত বা বিপন্ন প্রাণীদের তালিকা প্রস্তুত করে বা একটা
পুস্তক প্রস্তুত করে, সেটা বিভিন্ন তাদের বিপদের মাত্রা অনুসারে তারা 3 ধরনের পুস্তক প্রকাশ করেছেন। তো সেইগুলোর মধ্যে যেগুলো আছে সেগুলোর নামগুলো আমরা দেখে নিই। প্রথমে IUCN যে সংস্থাটি ছিল, তারা বিভিন্ন বিপন্ন বা বিপদগ্রস্ত প্রাণীর তথ্য সমন্বিত বিভিন্ন পুস্তক প্রকাশ করে থাকেন। তো সেখানে মেনলি 3টে পুস্তকের কথা আমি বলবো, বা প্রকাশিত 3টি পুস্তক আছে IUCN এর। একটা হচ্ছে রেড ডাটা বুক, দু নম্বর হচ্ছে তোমার কি গ্রিন ডাটা বুক, আর 3 নম্বর আছে হচ্ছে তোমার ব্লু বুক। যেখানে আমরা মেনলি আজকে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে রেড ডাটা বুক সম্পর্কিত। এই বিষয়টা আজকে আমাদের পড়ার টপিক থাকবে। রেড ডাটা বুক কি, বা কে প্রকাশ করে, কবে প্রথম প্রকাশিত হয়েছিল, কাদের কাদের রাখা হয়েছে, কতগুলো ক্যাটাগরি আছে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব রেড ডাটা বুক নিয়ে। এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব বললাম সেটা হচ্ছে রেড ডাটা বুক। এবার রেড ডাটা বুক যাওয়ার আগে আমরা দেখে নিই যে কোন কোন প্রাণী তোমার সত্যি তাদের সংরক্ষণের প্রয়োজন আছে বা সংরক্ষণের দাবিদার। তাহলে কোন কোন প্রজাতি সংরক্ষণের দাবি রাখে। তাহলে আমাদের পরের টপিক হচ্ছে কোন কোন প্রজাতিকে আমরা সংরক্ষণ করব, কোন কোন প্রজাতি সংরক্ষণের দাবিদার। তাহলে কারা সংরক্ষণের আওতায় আসবে বা সংরক্ষণের আওতায় কাদের আমরা নিয়ে যাব। তাহলে কি কোন কোন বিষয়গুলো থাকলে তাদের আমরা সংরক্ষণের মধ্যে ফেলবো। তাহলে এখানে কয়েকটা পয়েন্ট আমি বলবো, মেনলি আমি 3টে পয়েন্ট বলবো যে এই বৈশিষ্ট্যগুলো যদি এই প্রজাতির মধ্যে থাকে তাদেরকেই আমরা সংরক্ষণ করব, আদারওয়াইজ অন্যদের করব না। তাহলে 1 নম্বর পয়েন্ট যেটা বলা হচ্ছে, 1 নম্বর পয়েন্ট হচ্ছে দুর্লভ সংকটাপন্ন প্রজাতি। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে দুর্লভ সংকটাপন্ন প্রজাতি হবে। সংকটাপন্ন প্রজাতি 1 নম্বর পয়েন্ট। আমি আগে পয়েন্টগুলো লিখিয়ে দিই, তারপরে আমি তোমার বোঝাতে আসছি। দুর্লভ সংকটাপন্ন। 2 নম্বর বলা হচ্ছে যে অর্থনৈতিক গুরুত্বপূর্ণ প্রজাতি। তাহলে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। আর 3 নম্বর কি বলা হচ্ছে, 3 নম্বর বলা হচ্ছে কিস্টোন পিসিস। তাহলে 3টে বিষয় আমি বললাম। একটা বললাম কি, একটা হচ্ছে তোমার অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। 2 নম্বর বলা হচ্ছে কি, 2 নম্বর বলা হচ্ছে কোন প্রজাতি, সেটা হচ্ছে তোমার দুর্লভ সংকটাপন্ন। আর 3 নম্বর বলা হচ্ছে কিস্টোন প্রজাতি। তাহলে এই বিষয়গুলো যদি আমরা দেখি, এক এক করে আসি, তাহলে আমাদের প্রথম পয়েন্ট আছে, দেখো যেটা বলছে যে দুর্লভ সংকটাপন্ন প্রজাতি। তাহলে দুর্লভ মানে যাদের সহজে আমরা কি পাই না, খুব রেয়ার, মানে কোনো জায়গায় কখনো হয়তো একটা জায়গায় সীমাবদ্ধ, বা পৃথিবীতে যাকে বিভিন্ন জায়গায় পাওয়া যেত তাকে আর একটা জায়গা ছাড়া অন্য জায়গায় পাওয়া যাচ্ছে না, বা কয়েকটা জায়গায় পাওয়া যাচ্ছে, তাদের সংখ্যা অনেকটা কম, এবং তারা সংকটের মধ্যে আছে, মানে বিপদের মধ্যে আছে। তাহলে সেই সকল প্রজাতিকে আমরা সংরক্ষণের আওতায় ফেলতে পারি, বা রেড ডাটা বুক তাদের সংরক্ষণের জন্য তাদের তথ্য সমন্বিত একটা পুস্তকে তাদের স্থান দেবে। অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তাহলে যে প্রজাতিগুলো অর্থনীতির দিক থেকে বা তাদের থেকে আমরা কি করে প্রচুর পরিমাণে লাভবান হতে পারি, তোমার অর্থ উপার্জন করতে পারি, সেই প্রজাতিগুলোকে রাখবো। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে কিস্টোন পিসিস হচ্ছে এমন একটা প্রজাতি যেটা কি হয়, যেটা বিলুপ্ত হলে অন্যান্য সেই বাস্তুতন্ত্রের মধ্যে থাকা অন্যান্য প্রজাতির বিলুপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। এটা খুব ইম্পর্টেন্ট, কিস্টোন প্রজাতি। এটা শর্ট কোশ্চেন হিসেবে পড়ে। কিস্টোন প্রজাতি কি? তাহলে যে সকল প্রজাতি বিলুপ্ত হলে অন্য প্রজাতির বিলুপ্ত হওয়ার সম্ভাবনা থাকে, সেই সকল প্রজাতিকে বলবো কি কিস্টোন প্রজাতি। যেমন হচ্ছে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। তাহলে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার যদি বিলুপ্ত হয়, তাহলে অন্যান্য প্রজাতি তার জীবনযাত্রা বা তাদের বিলুপ্ত হওয়ার একটা সম্ভাবনা থেকেই থাকে। তো সেই জন্য এখানে বলবো কি রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে কিস্টোন একটা প্রজাতির একটা উদাহরণ। তাহলে মোটামুটি দেখো, আমরা এই সমস্ত বৈশিষ্ট্যগুলো থাকলে তাদেরকে আমরা সংরক্ষণের আওতার মধ্যে আনতে পারি। তাহলে এইটা গেল হচ্ছে সংরক্ষণের আওতায়।
কে কে আসবে। এবার আমরা ডাইরেক্টলি ঢুকে যাব আমাদের আজকের পড়ার বিষয়, যেটা বললাম সেটা হচ্ছে রেড ডাটা বুক। এই রেড ডাটা বুক সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলো আমরা শুরু করি, রেড ডাটা বুক কি বা তার সম্পর্কে বিশদে আমরা জানব। দেখো আমরা শুরু করি রেড ডাটা বুক। রেড ডাটা বুক হচ্ছে তোমার একটা সংস্থা, যেটা আমরা আগেই নামটা জানলাম, IUCN। ঠিক আছে, IUCN কর্তৃক প্রকাশিত। তাহলে কে প্রকাশ করবে? IUCN কর্তৃক প্রকাশিত, কর্তৃক প্রকাশিত প্রকাশিত একটা উদ্যোগ, যেটাকে বলা হচ্ছে SSC। SSC এর পুরো নাম কি? সার্ভাইভাল সার্ভিস কমিশন। তাহলে এর পুরো নাম হচ্ছে সার্ভাইভাল সার্ভিস কমিশন। সার্ভাইভাল সার্ভিস কমিশন। সার্ভিস বানানটা সরি একটু ভুল লিখলাম, এটা এসি হবে। সার্ভাইভাল সার্ভিস কমিশন এর উদ্যোগে কি করা হয়েছিল? একটা বিলুপ্ত, তাহলে এই কমিশনের উদ্যোগে বিপন্ন এবং বিলুপ্ত প্রায়, বিপন্ন বিপদগ্রস্ত উদ্ভিদ এবং প্রাণীর, তাহলে উদ্যোগে বিপন্ন অথবা বিপদগ্রস্ত উদ্ভিদ ও প্রাণীর তথ্য সমন্বিত যে পুস্তক, সমন্বিত পুস্তক কি হলো তোমার কি পুস্তক, সেটা কি বলা হচ্ছে কি? রেড ডাটা বুক। তাহলে কে প্রকাশ করে? না, IUCN কর্তৃক প্রকাশিত একটা উদ্যোগ, যেটাকে বলা হচ্ছে সার্ভাইভাল সার্ভিস কমিশন। এর উদ্যোগে বিপন্ন বা বিপদগ্রস্ত যে উদ্ভিদ বা প্রাণী প্রজাতিগুলো আছে, তাদের তথ্য সমন্বিত যে পুস্তক, সেই পুস্তকটা কি বলা হচ্ছে কি তোমার? সেই পুস্তকটা কি বলা হচ্ছে? রেড ডাটা বুক। তাহলে এই পুস্তকের নামই হলো রেড ডাটা বুক। রেড ডাটা বুক প্রথম কবে প্রকাশিত হয়? না, রেড ডাটা বুক প্রথম প্রকাশিত হয়েছিল ইন দ্য ইয়ার অফ 1963। তাহলে রেড ডাটা বুক প্রথম প্রকাশিত হয়েছিল, ফার্স্ট পাবলিশড। রেড ডাটা বুক ওয়াজ ফার্স্ট পাবলিশড in the year in 1963। তাহলে 1963 খ্রিস্টাব্দে রেড ডাটা বুক প্রথম প্রকাশিত হয়। ওকে, এই রেড ডাটা বুকে বিভিন্ন প্রাণীদের বিপদের মাত্রা অনুসারে 9টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল। তাহলে কটা ক্যাটাগরি ছিল? ক্যাটাগরি ছিল হচ্ছে তোমার ক্যাটাগরি, এটা শর্ট কোশ্চেন পড়ে। ক্যাটাগরি ছিল কটা? 9টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল, এবং নিটেও পড়ে। নিট প্লাস এইচএস মানে দু জায়গাতেই কোশ্চেনটা পড়ে। এটা অনেক জায়গায় দেখবে 8টি ক্যাটাগরি লেখা আছে, কিন্তু এটা 8টি নয়, ওটা হচ্ছে 9টি ক্যাটাগরি। 9টি ক্যাটাগরিতে এটা ভাঙা হয়েছিল বা প্রাণীদের বিভক্ত করা হয়েছিল। আমি 9টি ক্যাটাগরি পরপর বলবো এবং তাদের এক্সাম্পলও দেবো, কি বিষয়গুলোকে আমি পরপর আলোচনা করে যাব, অসুবিধা কিছু নেই। এবার হচ্ছে দেখো, এই ক্যাটাগরি 9টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল। কোনো জায়গায় যদি 8টি থাকে ওটাকে কারেকশন করে 9টি করে নেবে। তো এই 9টি ক্যাটাগরি কি কি, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকবো, কারণ বিপদের মাত্রা অনুসারে বা তাদের ক্ষতির মাত্রা অনুসারে এগুলোকে ভাগ করা হয়েছিল। তো আমরা এক এক করে 9টি ক্যাটাগরি দেখব, এবং 9টি ক্যাটাগরি কি কি আছে বা 9টি শ্রেণী কি কি আছে, তো সেই সমস্ত প্রাণীর নাম ক্যাটাগরি প্রথমে দেখব, তাকে কি বলে ডেফিনেশনটা দেখব, এবং তার এক্সাম্পল আমরা পরপর দেখে নেব। তো চলো আমরা রেড ডাটা বুকের ক্যাটাগরিগুলো দেখে নিই। দেখো তাহলে প্রথম যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে 1 নম্বর ক্যাটাগরি 1। এটাকে বলা হচ্ছে অবলুপ্ত বা এক্সটিংক্ট, এক্সটিংক্ট, এবং সংক্ষেপে একে লেখা হয় EX, সংক্ষেপে লেখা হলো এক্সটিংক্ট। অবলুপ্ত মানে কি? তাহলে যে সমস্ত প্রজাতি এখন আর পাওয়া যায় না, আগে পাওয়া যেত। তাহলে আগে পৃথিবীতে তার অস্তিত্ব ছিল, কিন্তু আর
তাকে আর দেখতে পাওয়া যাচ্ছে না, তাহলে একবারে পুরোপুরিভাবে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, সেটাকে বলা হচ্ছে এক্সটিংক্ট। তাহলে এক্সটিংক্ট বলতে পারি কি সম্পূর্ণভাবে বিলুপ্ত, তাহলে সেটা উদ্ভিদও হতে পারে প্রাণীও হতে পারে, তাহলে আমি লিখবো এটা সম্পূর্ণভাবে বিলুপ্ত। এক্সটিংক্টের এ হলো সম্পূর্ণভাবে বিলুপ্ত, আর পৃথিবীতে এর কোনো অস্তিত্ব নেই। উদাহরণ কি? তাহলে উদাহরণে আসি। উদাহরণের মধ্যে আমরা যেগুলো পাবো সেটা হচ্ছে ডোডো পাখি। ওকে, ডোডো পাখি এক্সাম্পলে আসো। ডোডো পাখি, ডোডো পাখি আর দেখতে পাই না আমরা। আর কি পাবো? প্যাসেঞ্জার পায়রা, প্যাসেঞ্জার পায়রা, এগুলো তো উদ্ভিদ, তাহলে একটা সরি এগুলো গেল প্রাণী, তাহলে একটা প্রাণী উদ্ভিদের নাম আসি, সেটা যে ডাইক্লিপটেরা, ডাইক্লিপটেরা DICLIPTERA, ডাইক্লিপটেরা SP। তাহলে ডাইক্লিপটেরা এমন একটা উদ্ভিদ যেটাকে আর পাওয়া যাচ্ছে না, তাহলে ডোডো পাখি, প্যাসেঞ্জার পায়রা এরা হলো প্রাণীর উদাহরণ, আর ডাইক্লিপটেরা হচ্ছে উদ্ভিদের উদাহরণ। তাহলে এই সমস্ত প্রাণীগুলোকে বা জীবগুলোকে পৃথিবীতে আর দেখতে পাওয়া যায় না, তাই এদের বলা হচ্ছে টোটালি এক্সটিংক্ট। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বন্য পরিবেশে অবলুপ্ত। 2 নম্বরে আসি আমরা। 2 নম্বর বলা হচ্ছে বন্য পরিবেশে অবলুপ্ত। বন্য পরিবেশে অবলুপ্ত, সেটা ইংলিশে বলা হয় এক্সটিংক্ট। এক্সটিংক্ট ইন দা ওয়াইল্ড। ওয়াইল্ড মানে বন্য, তাহলে এক্সটিংক্ট ইন ওয়াইল্ড এটাকে সংক্ষেপে বলা হয় EW, ক্যাপসে EW, বন্য পরিবেশে অবলুপ্ত। তাহলে যাদের আর বনে দেখতে পাওয়া যায় না, তাই তো, তাহলে স্বাভাবিক বাসস্থান বা বন্য পরিবেশে খুঁজে পাওয়া যায় না, কিন্তু কৃত্রিম পরিবেশে সংরক্ষণ করা হয়েছে। তাহলে বন্য পরিবেশে, বন্য বা স্বাভাবিক পরিবেশে পাওয়া যায় না, স্বাভাবিক পরিবেশে অবলুপ্ত, বন্য বা স্বাভাবিক পরিবেশে অবলুপ্ত, কিন্তু কৃত্রিমভাবে সংরক্ষণ করা হয়েছে, কৃত্রিমভাবে বা কৃত্রিম পরিবেশে পাওয়া যায়। তাহলে কৃত্রিম পরিবেশে সংরক্ষিত, তাহলে কৃত্রিম পরিবেশে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু বন্য পরিবেশে পাওয়া যাচ্ছে না, সেই জন্য বলা হচ্ছে বন্য পরিবেশে অবলুপ্ত। এটা হচ্ছে 2 নম্বর ক্যাটাগরি। এক্সাম্পলে যদি আসো, তাহলে এক্সাম্পল আমরা বলতে পারবো হাওয়াই দাঁড়কাক। ঠিক আছে, একটা এক্সাম্পল দিই, হাওয়াই দাঁড়কাক, হাওয়াই দাঁড়কাক, তাহলে এটা হচ্ছে কি বন্য পরিবেশে অবলুপ্ত, কিন্তু এদের কৃত্রিমভাবে বা কোনো চিড়িয়াখানায় বা কোনো সংরক্ষণ কেন্দ্রে এদের সংরক্ষিত করা হয়েছে। এটা গেল হচ্ছে 2 নম্বর বন্য পরিবেশে অবলুপ্ত। এবার আসছি আমরা 3 নম্বর টাইপ। 3 নম্বর টাইপ হচ্ছে চরমভাবে বিপন্ন। 3 নম্বর টাইপ হচ্ছে চরমভাবে বিপন্ন, চরমভাবে বিপন্ন বা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। এটাকে সংক্ষেপে বলবো বড় হাতে C বড় হাতে আর, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। তাহলে এই প্রজাতিটা দেখো নামের মধ্যে উত্তর আছে যে এরা তোমার অস্তিত্ব বিপন্ন প্রজাতিগুলির, এবং প্রায় 3 প্রজন্মের মধ্যে, তাহলে এদের অস্তিত্ব বিপন্ন হচ্ছে, অবভিয়াসলি চরমভাবে বিপন্ন বলছে কি এদের অস্তিত্ব বিলুপ্তির পথে। তাহলে অস্তিত্ব বিপন্ন, এবং মোটামুটি 3 পুরুষ বা 3টে প্রজাতি পরপর, মানে 3 প্রজাতি প্রায় 40% জীব, মানে 3টি প্রজাতি বলা ভুল বলছি, 3টি প্রজন্মে মানে প্রিভিয়াস 3 প্রজন্মে প্রায় 40% জীব বিলুপ্ত হয়ে গেছে, 40% বিলুপ্তি ঘটেছে। তাহলে পিছনের দিকে যদি আমরা 3টে প্রজন্ম ফিরে যাই আজ থেকে, তাহলে দেখবো কি প্রায় 40% যা জীব ছিল সেই জীবটা কমে গেছে। তাহলে এরা কি চরমভাবে বিপন্ন বা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। তাহলে এদের এক্সাম্পল কি বলতে পারি না, এদের এক্সাম্পলে আসি আমরা, সেটা হচ্ছে পিগমি শূকর, ঘড়িয়াল। তাহলে দুটো প্রাণী বলি, পিগমি শূকর, একটা হচ্ছে তোমার পিগমি শূকর,
ঘড়িয়াল এগুলো হচ্ছে কি তোমার প্রাণী, এবার সরি হ্যাঁ প্রাণী। আর একটা হচ্ছে উদ্ভিদের নাম বলি, উদ্ভিদের নাম হচ্ছে বারবেইস, বারবেইস BARBEIS, বারবেইস SP। তাহলে এটা হচ্ছে তোমার কি চরমভাবে বিপন্ন একটা উদ্ভিদ বারবেইস। তাহলে এটা গেল তোমার কি 3 নম্বর ক্যাটাগরি। এবার চলে এসো 4 নম্বর ক্যাটাগরি, সেটা হচ্ছে বিপন্ন বা এন্ডেঞ্জার। তাহলে 4 নম্বর ক্যাটাগরি যেটা আমরা অলরেডি পড়ে এলাম, বিপন্ন, বিপন্ন বা এন্ডেঞ্জার, এন্ডেঞ্জার, এন্ডেঞ্জার যেটাকে সংক্ষেপে কি বলা হচ্ছে ED। ওকে, এন্ডেঞ্জার। তাহলে এই সরি 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 ED না EN, প্রথম N আছে EN, প্রথম দুটো টার্ম নেওয়া হচ্ছে EN, ক্রিটিক্যালি এই সরি বিপন্ন বা এন্ডেঞ্জার। এন্ডেঞ্জার অলরেডি আমি বলে এসেছি, যারা কি হতে পারে, যারা হচ্ছে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা আছে, তাই তো, যাদের বিলুপ্ত হওয়ার সম্ভাবনা আছে। তাহলে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা আছে। ওকে, তাহলে উদাহরণ কি, উদাহরণ আগে অনেকগুলো দিয়েও ছিলাম, আবার এখানে একটা বলি, সেটা হচ্ছে রেড পান্ডা, রেড পান্ডা এক্সাম্পলে আসো, রেড পান্ডা, লায়ন টেল ম্যাকাক, লায়ন টেল ম্যাকাক, ম্যাকাক। ওকে, একটা উদ্ভিদের নাম বলি, উদ্ভিদ হচ্ছে তোমার উদ্ভিদ লেখো বেন্টিংকিয়া, এটা হচ্ছে একটা উদ্ভিদ যাদের বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে। এটা গেল 4 নম্বর টাইপ বা ক্যাটাগরি। এবার আসবো আমরা 5 নম্বর ক্যাটাগরি, সংকটাপন্ন। 5 নম্বর ক্যাটাগরি হচ্ছে সংকটাপন্ন, সংকটাপন্ন। সংকটাপন্ন। ওকে, তাহলে সরি একটু আবার বানানটা ভুল হলো, vulnerable, শুধু নারেবল এটা। তাহলে একে সংক্ষেপে প্রকাশ করা হচ্ছে কি দিয়ে, VU, VU ক্যাপিটালে VU। তাহলে যারা কি হচ্ছে, যারা সংকটগ্রস্ত বা যারা বিপদগ্রস্ত, তাই তো, সংখ্যায় যথেষ্ট সংখ্যায় থাকলে তোমার যে কোনো কারণে অবলুপ্ত হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এদের সংখ্যাটা বর্তমানে বর্তমানে যথেষ্ট পরিমাণে আছে, যথেষ্ট পরিমাণে আছে, পরিমাণে আছে, কিন্তু ভবিষ্যতে, কিন্তু ভবিষ্যতে যে কোনো কারণে বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে, বিপন্ন হতে পারে, ভবিষ্যতে যে কোনো কারণে বিপন্ন হতে পারে। তাদের কি বলা হচ্ছে, তাহলে সংকটের মধ্যে থাকছে এবং বর্তমানে এর সংখ্যাটা বেশি থাকলেও ভবিষ্যতে কিন্তু এরা বিলুপ্ত হয়ে যেতে পারে, তাই এদের বলা হচ্ছে কি সংকটাপন্ন। এটা গেল হচ্ছে 5 নম্বরটা। এক্সাম্পল দেখো, এক্সাম্পলের মধ্যে বলি ব্ল্যাক বাক, এক্সাম্পলে এসো, ব্ল্যাক বাক, ব্ল্যাক বাক এটা গেল একটা প্রাণী। এবার একটা উদ্ভিদের নাম বলি, মিলিউসা, MILIUSA, মিলিউসা SP। তাহলে এটা হচ্ছে তোমার কি একটা উদ্ভিদ প্রজাতি। এবার আসবো আমরা 6 নম্বর টাইপে। 6 নম্বর টাইপ আমাদের যেটা আছে সেটা হচ্ছে প্রায় বিপদগ্রস্ত, প্রায় বিপদগ্রস্ত। 6 নম্বর টাইপ হচ্ছে প্রায় বিপদগ্রস্ত, বিপদগ্রস্ত বা মানে বিপদের মধ্যে আছে প্রায় আর কি, নিয়ার থ্রেটেন্ড, নিয়ার থ্রেটেন্ড, নিয়ার থ্রেটেন্ড। ওকে, থ্রেটেন্ড এটাকে সংক্ষেপে বলা হচ্ছে NT, ENED হবে, NT, নিয়ার থ্রেটেন্ড বা প্রায় বিপদের মুখোমুখি এরা অবস্থান করছে। তাহলে সেইগুলোকে বলবো কি আশঙ্কাজনক হলেও বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এদের পরিমাণটা বিলুপ্ত হওয়ার আশঙ্কাজনক না হলেও, আশঙ্কাজনক
জনক না হলেও ভবিষ্যতে ভবিষ্যতে বিলুপ্ত হতে পারে বা বিপন্ন হতে পারে, বিপন্ন বিপন্ন হতে পারে। তাহলে ভবিষ্যতে বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বর্তমানে সেরকম কোনো ভয়ের কারণ নেই। এগুলোর উদাহরণ কি আসো? উদাহরণ হচ্ছে জাগুয়ার। ওকে, জাগুয়ার এক্সাম্পল বলি, জাগুয়ার জাগুয়ার তাহলে এটা হচ্ছে তোমার কি প্রায় বিপদগ্রস্ত। এটা গেল 6 নম্বর ক্যাটাগরি। এবার আমরা চলে আসবো কোথায়? 7, 8 এবং 9, আরও আমাদের 3টে ক্যাটাগরি বাকি রয়েছে। তাহলে এবার আমরা আসবো হচ্ছে 7 নম্বর ক্যাটাগরি আমাদের যেটা আছে। তাহলে 7 নম্বর ক্যাটাগরি যেটা আছে সেটা হচ্ছে কম বিপদগ্রস্ত। কম বিপদগ্রস্ত 7 নম্বর হচ্ছে কম বিপদগ্রস্ত, মানে এদের বিপদের সম্ভাবনা এত নেই আর কি। লেস কনসার্ন, লিস্ট লিস্ট কনসার্ন, CERNET, এটাকে বলবো LN, লেস বা লিস্ট কনসার্ন। এদের কি সংরক্ষণ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তাহলে এই সকল জীব যারা আছে তাদের সংরক্ষণ নিয়ে চিন্তার কোনো কারণ নেই, এখন কোনো কারণ নেই বা ভাবার দরকার নেই। তাদের সংখ্যাটা প্রচুর পরিমাণে আছে, তাই এদের নিয়ে আমরা আপাতত ভাববো না। এক্সাম্পল কি বলতে পারি না? এক্সাম্পল হচ্ছে কৃষ্ণসার হরিণ, অসংখ্য উদ্ভিদ, প্রাণী, মানুষ, তাই তো বিভিন্ন ধরনের কৃষ্ণসার হরিণ। তাহলে দেখো 1 নম্বর বলা হচ্ছে কৃষ্ণসার হরিণ, যেটাকে বলা হয় কস্তুরী মৃগ। কৃষ্ণসার হরিণ যেটা হিমালয় পাদদেশে পাওয়া যায়। এছাড়াও অসংখ্য উদ্ভিদ বা প্রাণী প্রজাতি, উদ্ভিদ অথবা প্রাণী প্রজাতি, ইভেন মানুষ পর্যন্ত হতে পারে। তাদের ভাবনার কোনো বা সংরক্ষণের কোনো আপাতত প্রয়োজন নেই। এটা গেল হচ্ছে 7 নম্বর। 8 নম্বর হচ্ছে অসম্পূর্ণ তথ্য সমন্বিত। অসম্পূর্ণ তথ্য সমন্বিত, তাহলে যাদের সম্পর্কে আমরা বিশেষ কিছু জানি না আর কি, অসম্পূর্ণ তথ্য সমন্বিত। তাহলে এদের কি বলবো? ডাটা ডেফিসিয়েন্ট, বা যেটাকে বলা হচ্ছে ডিডি, ডাটা ডেফিসিয়েন্ট বা সংক্ষেপে প্রকাশ করা হচ্ছে ডি ফর ডাটা, ডি ফর ডেফিসিয়েন্ট। ওকে, তাহলে ডাটা ডেফিসিয়েন্ট বা যাদের সম্পর্কে তথ্য আমরা সেভাবে জানি না, তাই তো অসম্পূর্ণ, বিশদ বর্ণনা আমরা জানি না, সেই জন্য কোনো মন্তব্য করা যাচ্ছে না। তাহলে বিশদ বর্ণনা জানা নেই, বিশদ বর্ণনা জানা নেই, তাদের বলা হচ্ছে কি ডি ডাটা ইনসাফিসিয়েন্ট। এবং এর মধ্যে আমাদের একটা উদাহরণ আমরা দিতে পারি পেঁচা। তাহলে প্রথম আমরা উদাহরণ বলতে পারি কি পেঁচা সম্পর্কে আমরা সেভাবে কোনো তথ্য জানি না, তাদের খাদ্যাভ্যাস জানি বা সেভাবে আর কিছু আমরা জানি না। এছাড়াও আছে কি না 6703টি প্রজাতি আছে, 6703টি প্রজাতি আছে, 6703 প্রজাতি আছে যাদের সম্পর্কে আমরা সেভাবে কিন্তু কোনো তথ্যই জানি না। এবং এদের মধ্যে আমরা যদি ভাগ করি 5913 হচ্ছে প্রাণী প্রজাতি, 5000, এদের মধ্যে 5913 প্রাণী প্রজাতি আছে, আচ্ছা আর কি আছে? আর আছে তোমার 780 উদ্ভিদ প্রজাতি, 780, প্রায় 780 উদ্ভিদ প্রজাতি। আর কি আছে? প্রোটিস্টা আছে, প্রোটিস্টা তুমি পাবে 9টা, তাই তো 9টি প্রজাতির প্রোটিস্টা। তাহলে এই করে 5913 প্রজাতির জীবেদের সম্পর্কে আমাদের সেভাবে কিছু ধারণা নেই বা তথ্য অসম্পূর্ণ হয়ে আছে। এটা গেল 8 নম্বর। এবার আমরা চলে আসবো কোথায়? লাস্ট আমাদের যেটা 9 নম্বর ক্যাটাগরি, সেই 9 নম্বর ক্যাটাগরিতে আমরা চলে আসবো যে 9 নম্বর ক্যাটাগরিতে কে আছে। 9 নম্বর ক্যাটাগরি দেখো, যেটাকে বলা হচ্ছে তথ্য অজ্ঞাত বা মূল্যায়নবিহীন, তথ্য অজ্ঞাত বা
ইভ্যালুয়েট করা যায়নি আর কি, মূল্যায়নবিহীন, মূল্যায়নবিহীন। ওকে, তাহলে নট ইভ্যালুয়েটেড এটাকে বলতে পারি নট ইভ্যালুয়েটেড, নট ইভ্যালুয়েটেড। ওকে, এটাকে সংক্ষেপে প্রকাশ করা হচ্ছে NE দ্বারা, NE, নট ইভ্যালুয়েটেড। এদের সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা সেভাবে জানি না, বা এদের মূল্যায়ন বা বিস্তৃত মূল্যায়ন সম্ভব নয়। তাহলে একবার লিখে দাও, এদের বিস্তৃত মূল্যায়ন, বিস্তৃত মূল্যায়ন সম্ভব নয় বা সম্ভব হয়নি, সম্ভব নয়। তাহলে এদের বলা হচ্ছে কি নট ইভ্যালুয়েটেড, ইভ্যালুয়েট করা যায়নি। এক্সাম্পলে আসি, এক্সাম্পলের মধ্যে দেখো কে কে আছে, 780টি উদ্ভিদ প্রজাতি, ঠিক আছে, 5913টি, মানে এই জায়গাগুলো আমি পুরোটাই বলতে পারি। তাহলে এইগুলোই হচ্ছে কি তোমার যে 7300 এটা বলা হয়েছিল, তাহলে এটাকে তুমি এর মধ্যেই ফেলতে পারো। তাহলে আগেরটা কি ছিল, তথ্য অসম্পূর্ণ। তাহলে তথ্য অসম্পূর্ণ মানে কি, তাদের মূল্যায়ন করা যাচ্ছে না। তাহলে এই অসম্পূর্ণ উদাহরণগুলো তুমি পেঁচাটাকে বাদ দিয়ে বাদ বাকি সবকিছু লিখতে পারো। তাহলে পেঁচাটা তুমি অসম্পূর্ণ তথ্যের মধ্যে লিখতে পারো, আর বাদ বাকি এইগুলো অসম্পূর্ণ তথ্য। তাহলে অসম্পূর্ণ তথ্য মানে কি, মূল্যায়নবিহীন। তাহলে অসম্পূর্ণ তথ্য মানে মূল্যায়ন করা যাচ্ছে না, সেই জন্য একে এর মধ্যেও ফেলতে পারো। তাহলে এই হচ্ছে টোটাল তোমার দেখো 7টা প্রজাতি, এই 7টা ক্যাটাগরি, সরি 9টা ক্যাটাগরি। এই 9টা ক্যাটাগরি দেখো প্রথম থেকে আমরা যদি একবার দেখে নিই পুরো বিষয়টাকে, সেটা কি আছে না, 1 নম্বর তোমার ছিল দেখো এক্সটিংক্ট বা বন্য পরিবেশে বিপন্ন, সরি অবলুপ্ত। তাহলে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গেছে, যাদের আর পরিবেশে দেখতেই পাওয়া যাচ্ছে না, তাদের বলা হচ্ছে অবলুপ্ত বা এক্সটিংক্ট। এবং উদাহরণ বলেছে দেখো ডোডো পাখি এবং প্যাসেঞ্জার পায়রা বা ডিপ্লিটেরা, এই ধরনের একটা উদ্ভিদ। তাহলে এই উদ্ভিদের ক্ষেত্রে এগুলোকে আর দেখতে পাওয়া যায় না, পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে গেছে, এদের বলা হচ্ছে অবলুপ্ত। 2 নম্বর কি বলা হচ্ছে, বন্য পরিবেশে অবলুপ্ত, তাই তো। বন্য পরিবেশে অবলুপ্ত হওয়ার জন্য কি হচ্ছে, বনে এদের দেখতে পাওয়া যায় না বা এদের স্বাভাবিক পরিবেশে দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু কৃত্রিম পরিবেশ যেখানে সংরক্ষণ কেন্দ্র আছে তাদের দেখতে পাওয়া যাচ্ছে, তাদের বলা হচ্ছে তোমার কি বন্য পরিবেশে অবলুপ্ত বা বনে অবলুপ্ত। একটা উদাহরণ বলেছি হাওয়াই দাঁড়কাক, হাওয়াই দাঁড়কাক এটা হচ্ছে তোমার বন্য পরিবেশে অবলুপ্ত। আর কি আছে, 3 নম্বর দেখো বলা যায়। তাহলে 1 নম্বর গেল, 2 নম্বর গেল, এবার আসছে আমরা 3 নম্বর। 3 নম্বর হচ্ছে চরমভাবে বিপন্ন। তাহলে যে সকল জীব মানে তাদের বিপন্নটা কি, অস্তিত্ব বিপন্ন হওয়ার পথে এবং তাদের পূর্ববর্তী মানে আজ থেকে 3 বছর আগে বা 3টে প্রজন্ম যদি ধরা হয়, প্রায় 40% প্রজাতি কি হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, তাদের আমরা বলছি কি চরমভাবে বিপন্ন। যেমন পিগমি সুপার, ঘড়িয়াল, বারবেইস, এই সমস্ত প্রাণী এবং উদ্ভিদগুলো চরমভাবে বিপন্ন। এটা 3 নম্বর টাইপ। দেখো 4 নম্বর টাইপ দেখো কি বলছে, বিপন্ন বা এন্ডেঞ্জার, যেটা নিয়ে আমরা আলোচনা আগেও করেছিলাম। সেটা হচ্ছে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা থাকে যাদের, তাদেরকে বলা হচ্ছে তোমার কি, তাদেরকে বলা হচ্ছে তোমার চরমভাবে বিপন্ন। 5 নম্বর চলে এসো। 5 নম্বরের ক্ষেত্রে কি বলা হয়েছে না, 5 নম্বর যে তথ্যটা দেওয়া হয়েছে তোমার, সেখানে বলা হয়েছে সংকটাপন্ন। তাহলে সংকটাপন্ন মানে কি, যারা সংকটের মুখে রয়েছে বা যথেষ্ট পরিমাণে আছে কিন্তু ভবিষ্যতে বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে, যেমন হচ্ছে ব্ল্যাক ব্যাক। 6 নম্বর বলছে প্রায় বিপদগ্রস্ত, নিয়ার থ্রেটেন, মানে বিপদের কাছাকাছি এরা অবস্থান করছে আর কি। তাহলে এদের যদি সংরক্ষণ ঠিকঠাকভাবে না করা হয়, একটা সময় এদের অস্তিত্ব থাকবে না, তাই এদের বলা হচ্ছে কি প্রায় বিপদগ্রস্ত। তাহলে আশঙ্কাজনক না হলেও ভবিষ্যতে বিপন্ন হতে পারে, যেমন হচ্ছে কি না জাগুয়ার। 7 নম্বর বলা হচ্ছে কম বিপদগ্রস্ত বা লিস্ট কনসার্ন। তাহলে এদের সংরক্ষণ নিয়ে এখন মাথা ব্যথার বা ভাবনা চিন্তার কোনো প্রয়োজন নেই, যেমন হচ্ছে কৃষ্ণসার হরিণ, অসংখ্য উদ্ভিদ বা প্রাণী, ইভেন মানুষও তুমি বলতে পারো, মানুষ হিউম্যান সংখ্যাটা প্রচুর পরিমাণে রয়েছে, তাদেরকে লিস্ট কনসার্নের মধ্যে ফেলা হচ্ছে। 8 নম্বর যেটা বলছে অসম্পূর্ণ তথ্য সমন্বিত, মানে যাদের সম্পর্কে তথ্য আমরা সেভাবে জানি না বা তাদের উদাহরণ হচ্ছে কি, একটা বলে যে পেঁচা, এছাড়াও 6703টি প্রজাতির উদ্ভিদ বা প্রাণী, এরকম 25টা দেয়া রয়েছে। এবার যেটা অসম্পূর্ণ তথ্য সমন্বিত, তাহলে তাদের ইভ্যালুয়েট বা তাদের সম্পর্কে আমরা মূল্যায়ন করতে পারবো না। আমার হাতে যদি কোনো তথ্যই না থাকে তাহলে আমি মূল্যায়ন করব কি করে? সেই জন্যই অসম্পূর্ণ তথ্য সমন্বিত যে জীবগুলো, এদের মূল্যায়ন করা সম্ভব হয়নি। তাহলে উদাহরণ কি হবে? উদাহরণ বললাম এখানে যে 6703টি প্রজাতি বলা হয়েছে, এদেরকেই তুমি ফেলতে পারো কোথায়? মূল্যায়ন বিহীনের মধ্যে ফেলতে পারো। তো তথ্য না থাকলে মূল্যায়ন সম্ভব নয়। সেই জন্যই এই হচ্ছে তোমার রেড ডাটা বুকের 9টা ক্যাটাগরি, এবং 9টা ক্যাটাগরির মধ্যে কি কি সেগুলো দেখো পরপর বলা হলো এবং তার সাথে সাথে উদাহরণও দেওয়া হলো। তো মোটামুটি এই পর্যন্ত গেল হচ্ছে রেড ডাটা বুকের ক্যাটাগরিগুলো, বা কাদেরকে আমরা রাখবো কাদেরকে রাখবো না। এবার রেড ডাটা বুক এর একটা উদ্দেশ্য আছে,
রেড ডাটা বুক যে কেন করা হয়েছিল সেই উদ্দেশ্যটা আমরা দেখে নেব। রেড ডাটা বুকের উদ্দেশ্য কি? তো চলো আমরা রেড ডাটা বুকের উদ্দেশ্যটা দেখে নিই। আমরা ক্যাটাগরিগুলোর পরে উদ্দেশ্যে আসছি। তাহলে আমরা শুরু করি। রেড ডাটা বুকের কি কি উদ্দেশ্য ছিল? দেখো, যখন আমরা কোনো কিছু কাজ করি বা কোনো বিষয় নিয়ে আমরা গবেষণা করি, আমাদের নির্দিষ্ট একটা অবজেক্টিভস, একটা উদ্দেশ্য, একটা লক্ষ্য থাকে। তেমনি রেড ডাটা বুকের একটা উদ্দেশ্য ছিল। কি কি উদ্দেশ্য? না, কয়েকটা পয়েন্ট আমি বলবো, 3টে কি 4টে পয়েন্ট আমি তোমাদের বলবো যে উদ্দেশ্যগুলো কি কি ছিল। 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে বিপন্ন বিপন্ন অথবা বিপদগ্রস্ত উদ্ভিদ অথবা প্রাণী সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে, সচেতন করা। 1 নম্বর পয়েন্ট। তাহলে কি বলছে না, যদি সাধারণ মানুষকে আমি সচেতন করতে না পারি যে এই সমস্ত উদ্ভিদ প্রাণীগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে বা বিপন্ন হয়ে যাচ্ছে বা তাদের আর দেখতে পাওয়া যাচ্ছে না, তাহলে সেই সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে একটা সম্যক ধারণা দিতে হবে। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে সাধারণ মানুষকে সচেতন করা। আর কি? 2 নম্বর বলতে পারি বিপন্ন বা বিপদগ্রস্ত উদ্ভিদ বা প্রাণী প্রজাতির অর্থনৈতিক গুরুত্ব, এদের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে। অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে সচেতন করা। যদি আমি তাদের বোঝাতে পারি যে এর থেকে আমি এই লাভ পেতে পারি, তাহলে কিন্তু মানুষ সহজেই তাকে সংরক্ষণের আওতার মধ্যে নিয়ে আসবে, সচেতন করা বা তাকে সংরক্ষণের ব্যবস্থা নেবে। তাহলে তাদের অর্থনৈতিক গুরুত্ব কি কি আছে বা তার থেকে আমরা কি কি বেনিফিটস পেতে পারি সেইগুলো সম্পর্কে ধারণা তাদের মধ্যে, বা তাদেরকে সেই সম্পর্কে যদি ধারণা দেওয়া হয়, তারা সহজেই কি করবে? সংরক্ষণের আওতায় নিয়ে আসবে। এছাড়া বিভিন্ন বিপন্ন প্রজাতি শনাক্তকরণ, সংরক্ষণ। হ্যাঁ, তাহলে 3 নম্বর হচ্ছে বিপন্ন বা বিপদগ্রস্ত উদ্ভিদ বা প্রাণী সম্পদ, তাদের কি করতে হবে? শনাক্তকরণ করতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে শনাক্তকরণ, সংরক্ষণের ব্যবস্থা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। তাহলেই মানুষ কি হবে? আরো সচেতন হবে। আর কি? জনগণকে সহযোগিতার আহ্বান জানাতে হবে। তাহলে জনগণকে সহযোগিতার জন্য আহ্বান জানাতে হবে। তাহলে মানুষকে এই সমস্ত কারণে, মোটামুটি আমি 4টে পয়েন্ট বললাম, যে বিপদগ্রস্ত বা বিপন্ন উদ্ভিদ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করো, অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে মানুষকে বোঝাও, তাদের সংরক্ষণ শনাক্তকরণের ব্যবস্থা করতে হবে। আর কি না, সাধারণ মানুষের সহযোগিতা পাওয়া যায় যাতে, সেগুলো দেখতে হবে। তাহলে এইগুলো গেল মোটামুটি আমাদের রেড ডাটা বুকের উদ্দেশ্য। তাহলে রেড ডাটা বুক আমার কমপ্লিট হয়ে গেল। এই পর্যন্ত ছিল রেড ডাটা বুক, তাদের ক্যাটাগরি, তাদের উদ্দেশ্য, কে প্রকাশ করে, ইত্যাদি ইত্যাদি আমরা সবকিছু পড়লাম। এবার আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে গ্রিন ডাটা বুক। তো চলো আমরা গ্রিন ডাটা বুক সম্পর্কে জেনে নিই। দেখো, তাহলে আগেরটা আমাদের ছিল কি? রেড ডাটা বুক, যেখানে রেড মানে কি? বিপদ সংকেত। তাহলে সেখানে বিপদগ্রস্ত প্রাণীদের নাম আমরা পড়েছিলাম এবং কিছু কিছু উদ্ভিদও ছিল অবশ্যই। এখানে আছে গ্রিন ডাটা বুক। তাহলে গ্রিন মানে হচ্ছে উদ্ভিদের রং, যেহেতু সবুজ, তাহলে গ্রিন ডাটা বুক বলতে বিপন্ন বা যে সমস্ত উদ্ভিদ বা প্রাণী সংরক্ষিত, বিরল বা বিপদগ্রস্ত। তাহলে যে সমস্ত উদ্ভিদগুলো সংরক্ষণের আওতায় আছে কিন্তু তারা বিরল, মানে পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়, রেয়ার, এবং তারা বিপদগ্রস্ত, সেই সকল উদ্ভিদের নাম, সংরক্ষণ পদ্ধতি বা তাদের সম্পর্কিত যে তথ্য, যাবতীয় তথ্য যে পুস্তিকার মধ্যে লিখে রাখা হচ্ছে, সেইটাকে বলা হচ্ছে কি তোমার গ্রিন ডাটা বুক। এবার এই গ্রিন ডাটা বুক কি হয় না, একটা ছোট পকেট সাইজ একটা পুস্তক। তাহলে এটা হচ্ছে পকেটের সাইজের মতো, পকেট সাইজড বুক। তাহলে একটা ছোট ডায়েরির মতো আর কি, যেটা কি থাকে? পকেট সাইজ বুক। এবং এটাকে তোমার লিটিল গ্রিন ডাটা বুকও বলা হয়। তাহলে যেটাই গ্রিন ডাটা বুক সেটা কি বলা হয়? লিটিল, যেহেতু ছোট, গ্রিন ডাটা বুক। তাহলে এটা গ্রিন ডাটা বুকও বলা হয়, অথবা পকেট সাইজ বুকও বলা হচ্ছে, অথবা লিটিল গ্রিন ডাটা বুকও বলা হচ্ছে। কারণ এটা কি? একটা ছোট্ট ডায়েরির মতো হওয়ার জন্য এটাকে বলা হচ্ছে গ্রিন ডাটা বুক। যেহেতু উদ্ভিদের সংরক্ষণ করা হয়, সেই জন্য
টার্মটা দেওয়া হয়েছে কি গ্রেন। এবার চলে আসো এটা প্রথম কোথায় প্রকাশিত হয়, সেটা হচ্ছে ইউক্রেনের একটি সংস্থা বা উদ্ভিদ বিজ্ঞান সংক্রান্ত গবেষণায় প্রকাশ করা হয়েছিল 1987 খ্রিস্টাব্দে। 1987 খ্রিস্টাব্দে ইউক্রেনে একটি উদ্ভিদ গবেষণা সংস্থা, ইউক্রেনে এটি প্রকাশিত হয়। একটি উদ্ভিদ গবেষণা সংস্থা এটিকে প্রকাশ করে, প্রথম প্রকাশ করে 1987 খ্রিস্টাব্দে। এবং এই সমস্ত পুস্তকে তোমার বিভিন্ন উদ্ভিদের সংরক্ষণ পদ্ধতি, বিভিন্ন উদ্ভিদের নাম, তাদের সম্পর্কিত তথ্য, এই সব কিছু যাবতীয় লেখা থাকতো, সেটাই হলো গ্রিন ডাটা বুক। এবার বলছে যে গ্রিন ডাটা বুকে কোন কোন উদ্ভিদ গোষ্ঠীকে রাখা হয়েছিল, বা গ্রিন ডাটা বুকের অন্তর্গত উদ্ভিদ গোষ্ঠী কাকে কাকে রাখা হয়েছিল। তাহলে পরেটা আমি সাবহেডিং করলাম অন্তর্ভুক্ত উদ্ভিদ গোষ্ঠী, অন্তর্ভুক্ত উদ্ভিদ গোষ্ঠী, যেটা গ্রিন ডাটা বুকে স্থান দেওয়া হয়েছিল। কাদের স্থান দেবো আমরা সেই জায়গাগুলো একটু দেখে নিই। তাহলে উদ্ভিদ গোষ্ঠী কে কে ছিল না, পয়েন্ট পরপর যদি আমি লিখে যাই, 1 নম্বর যাদের রাখা হয়েছিল সেটা হচ্ছে অরণ্য বা বনাঞ্চলের উদ্ভিদ, অরণ্য বা বনাঞ্চলের উদ্ভিদগুলো রাখা হয়েছিল, অরণ্য বা বনাঞ্চলের উদ্ভিদ 1 নম্বর। আচ্ছা, তাহলে অরণ্য বা বনে যে উদ্ভিদগুলো থাকে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যাদের রাখা হয়েছিল সেগুলো হচ্ছে পঙ্কিল জলাভূমির উদ্ভিদ, বা পাঁকের মধ্যে যাদের থাকে পঙ্কিল জলাভূমির উদ্ভিদ। 2 নম্বর হচ্ছে পঙ্কিল জলাভূমির উদ্ভিদদের রাখা হয়েছিল। 3 নম্বর কাকে রাখা হবে, 3 নম্বর রাখা হচ্ছে তোমার গুল্ম জাতীয় উদ্ভিদ, গুল্ম জাতীয় বা সার্ক গুলো, যেগুলো গুল্ম জাতীয় উদ্ভিদ, এটা হলো 3 নম্বর। 4 নম্বর আসছে জলাভূমির উদ্ভিদ। 4 নম্বর বলা হচ্ছে কি জলাভূমির উদ্ভিদ, জলাভূমির উদ্ভিদ। আর 5 নম্বর যেটা লাস্ট, সেটাকে বলা হচ্ছে তোমার কি শুষ্ক তৃণভূমির উদ্ভিদ, শুষ্ক ও তৃণভূমির উদ্ভিদ, তৃণভূমির উদ্ভিদ। এছাড়াও আরো ছিল মোটামুটি 5টা জায়গাকে ভাগ করা হলো। তাহলে এইভাবেই কি করা হচ্ছে তোমার সংরক্ষণ করা হচ্ছে। আর লাস্ট একটা যেটা রইলো সেটা হচ্ছে তোমার ব্লু বুক। ব্লু বুকে যেটা করা হয়, ব্লু বুকে মোটামুটি বিভিন্ন পরিবেশ সংক্রান্ত বিষয় বা দূষণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় ব্লু বুক, ঠিক আছে। ব্লু বুকে যেটা করা হচ্ছে এখানেই লিখি, বাকি রইল ব্লু বুক। ব্লু বুক যেটা হচ্ছে দূষণ সংক্রান্ত, পরিবেশ দূষণ সংক্রান্ত, পরিবেশ দূষণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হলে তাকে বলবো ব্লু বুক। তাহলে মোটামুটি দেখো আমরা সবগুলো ভাগ পেয়ে গেলাম, রেড ডাটা বুক, গ্রিন ডাটা বুক, ব্লু বুক, সবগুলো আমরা পেয়ে গেলাম। মোটামুটি আমরা প্রায় এই চ্যাপ্টারের শেষের দিকে চলে এসেছি, কারণ সংরক্ষণের যে পুস্তকগুলো ছিল 3টে পুস্তক আমি আজকে আলোচনা করে দিলাম তোমাদেরকে। তো এবার আমাদের এই চ্যাপ্টারের আমরা কিছু কোশ্চেন অ্যান্সারের মধ্য দিয়ে যাব, এবং কোশ্চেন অ্যান্সারের মধ্য দিয়ে গিয়ে আমরা চ্যাপ্টারটাকে কমপ্লিট করব। তো মোটামুটি দেখো আজকের বিষয়টা যেটা আমাদের আলোচনা করা হলো, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো বিষয়টাকে নিয়ে, কারণ খুবই সহজ একটা বিষয় ছিল। তো এটা জাস্ট তোমরা একবার করে ভালোভাবে রিডিং করে রাখলেই তোমরা সহজেই বুঝতে পারবে। আমি যেটুকু বললাম এটাকে দেখো এবং তার সঙ্গে তোমরা বইটা ফলো করো। তো পরের ক্লাসে আমরা চলে যাব হচ্ছে আমাদের কিছু কোশ্চেন অ্যান্সার এই চ্যাপ্টার থেকে, জীববৈচিত্র্য এবং তার সংরক্ষণ থেকে কিছু কোশ্চেন অ্যান্সার দিয়ে আমরা ক্লাসটাকে কমপ্লিট করবো, হয়তো আর একটা ক্লাসই আমরা নেব। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্তই থাকলো। দ্যাটস অল ফর দ্য ডে। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।